নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। পঙ্কজ দত্ত চলেই গেলেন অভিমান নিয়ে, বুক ভরা অভিমান নিয়েই হয়তো চলে গেলেন। এই বাংলা তাকে বাঁচতে দিল না। তাই কলকাতার মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ না করে সরাসরি বেনারসের মাটিতে বিএচইউ ট্রমা কেয়ার সেন্টারে 1 মাসের ওপর জমে মানুষের টানাটানির একটা লড়াই লড়ে 5 ঘন্টার ব্রেন অপারেশন করিয়েও শেষ পর্যন্ত ফিরে এলেন না এই পৃথিবীতে, আমাদের সামনে বলিষ্ঠ প্রতিবাদী কণ্ঠ শোনাতে। সেই মানুষটিকে আর আমরা টিভির টক শোতে পাবো না। সেই মানুষটি যাদের পাশে বসে প্রতিনিয়ত কথা বলতেন, সেই রকমই একজন মানুষ, অধ্যাপক, গবেষক, বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী। তাঁকে সরাসরি আমরা টেলিফোনে ধরেছিলাম। কি তার অভিব্যক্তি, যন্ত্রণায় তার বুক ফেটে যাচ্ছে, তবু আমাদের টেলিফোনে কিছু কথা বললেন, স্মৃতিচারণ করলেন এই মানুষটিকে নিয়ে, পঙ্কজ দত্তকে নিয়ে। আমরা এবিপি আনন্দ টক শো দেখলেই দেখতাম বিশ্বনাথ চক্রবর্তীর পাশে যে মানুষগুলি বসে থাকতেন তার মধ্যে অন্যতম থাকতেন এই পঙ্কজ দত্ত, 73 বছরের প্রবীণ নাগরিক, একজন রিটায়ার্ড আইপিএস অফিসার। সাদাকে সাদা, কালোকে কালো বলতে ভালোবাসতেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রশংসা দরকার হতো প্রশংসা করতেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন সমালোচনা দরকার হয় তীব্রভাবে তার সমালোচনা করতেন। মমতার তো নাপসন্দ সেটাই। ফলত তিনি রিটায়ার্ড আইজি হিসেবে তার যে দেহরক্ষী পাওনা, সে দেহরক্ষীও এক সময় তুলে নিয়েছিলেন আচমকা, তাকে না বলে অসম্মানিত করে। হঠাৎ একদিন সকালে বুঝতে পারলেন যে তার দেহরক্ষী আসেনি। তার কারণ এবিপি আনন্দের টক শোতে বসে তিনি সরকারের সমালোচনা করেছিলেন। তারপর বিষয়টা আদালত পর্যন্ত গড়ায়, আবার তার দেহরক্ষী নিযুক্ত হন। এইভাবে চলছিল মানুষটির। সেই মানুষটি সাম্প্রতিককালে আরজিকর কাণ্ড নিয়ে খুব ভোকাল হয়েছিলেন। প্রেসিডেন্সি কলেজের একটি সেমিনার, ডিরোজিও হলে, সেই সেমিনারে অনেক বক্তা ছিলেন, তার মধ্যে পঙ্কজবাবু ছিলেন। পঙ্কজবাবু গিয়েছিলেন সেই বক্তৃতার সভায়। তিনি বলেছিলেন, দুটো জোন তুলনা করেছেন, একটা সিকিউর জোন, একটা ইনসিকিউর জোন। প্রশ্ন তুলেছিলেন যে একটা সিকিউর জোন আরজিকর মেডিকেল কলেজের হসপিটালে 3 তলা বা 4 তলা উপর যে সেমিনার রুম, সেটা সিকিউর জোন। সেখানে বাইরে পুলিশের আউটপোস্ট থাকে, প্রচুর সিকিউরিটি গার্ড থাকে। তার সঙ্গে আরেকটা তুলনা করতে গিয়ে ইনসিকিউর জোনের একটা তুলনা টেনেছিলেন, যে সেখানে ইনসিকিউর জোনে এই ঘটনা ঘটলে আমরা তো এতটা বিস্মিত হতাম না, কিন্তু সিকিউর জোনে যদি এই ঘটনা ঘটে তাহলে তো স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে। এই কথাটা বলেছিলেন বলেই ইনসিকিউর জোনের কিছু নাগরিককে দিয়ে এ রাজ্যের শাসক, তার পেটোয়া কিছু টিভি সংবাদ মাধ্যম, তাদের দিয়ে খুঁচিয়ে তাদের দিয়ে এফআইআর করিয়েছিলেন। সে ঘটনা আপনার নতুন করে বলার দরকার নেই, আপনারা সবাই জানেন। টিভি টক শোতে বসে একজন অ্যানালিস্ট বলেছিলেন এক্ষুনি পঙ্কজবাবুর বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত। ব্যাস, সঙ্গে সঙ্গে তারপরই তার বিরুদ্ধে এফআইআর হয়ে গেল। বটতলা থানা তাকে ডেকে পাঠালো এবং দুপুর 12টায় ডেকে পাঠানোর পর দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত তাকে বসিয়ে রাখা হলো। এবার 3টের পর তাকে ইন্টারোগেশন করালো। সেখানকার অফিসার পায়ের ওপর পা তুলে বসে রয়েছেন, প্রশ্ন করছেন একটার পর একটা। উল্টো দিকে পঙ্কজবাবু, একজন রিটায়ার্ড আইপিএস অফিসার, আইজি, 2011 সালে যিনি রিটায়ার করেছেন, সুনামের সঙ্গে রাজ্য পুলিশের দিনের পর দিন কাজ করেছেন, এসপি পদমর্যাদায়ও কাজ করেছেন, এবং কোনোদিন সে মানুষটির বিরুদ্ধে তার পুলিশের সতীর্থরাও কোনো অভিযোগ তুলতে পারেননি। এমনই একজন আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি, শিরদাঁড়া সোজা করা ব্যক্তি, সেই মানুষটি পঙ্কজ দত্তকে 6 ঘন্টা বিনা চায়ে বিনা জলে টানা ইন্টারোগেশন করিয়ে, 3 ঘন্টা ইন্টারোগেশন করে বাড়ি পাঠিয়ে বলেছিল আবার অমুক দিন আসতে হবে। এই অসভ্যতাটা মেনে নিতে পারেননি। সব থেকে বড় কথা হচ্ছে, 2জন আইনজীবী সঙ্গে নিয়ে গেছেন, আইনজীবী জয়ন্ত নারায়ণ চ্যাটার্জি এবং আইনজীবী শীর্ষেন্দু সিংহ রায়। তাঁদের ঘরে পর্যন্ত থাকতে দেওয়া হয়নি, যেটা বেআইনি, থাকতে দেওয়া হয়নি। আপনারা কে? তাদের প্রশ্ন করা হয়েছিল। ওই বটতলা থানার ওসি, যিনি মনোজ ভার্মার নির্দেশে এই কাণ্ড করছেন বা নবান্নের নির্দেশে এই কাণ্ডটা করছিলেন। তারপর যখন পঙ্কজবাবু বেরিয়ে যাচ্ছেন সন্ধ্যেবেলা, প্রায় 6 ঘন্টা একটা থানায় বসে থাকার পর একজন প্রাক্তন আইজি তখন তাকে ওই এলাকার কিছু মানুষকে ডেকে নিয়ে এসে জুতোর মালা পরানোর ব্যবস্থা করেছিল ওই বটতলা থানার পুলিশ। এবং তারা পরবর্তীকালে একটি নির্দিষ্ট পোর্টালে স্বীকারও করেছিলেন, আমাদের ডেকে নিয়ে আসা হয়েছে, বটতলা থানার পুলিশ আমাদের ডেকে নিয়ে এসছে। এই অসভ্যতাটা মানতে পারেননি পঙ্কজবাবু। দিনের পর দিন যে মানুষটা মাথা উঁচু করে শিরদাঁড়া সোজা রেখে গৌরবের সঙ্গে রাজ্য পুলিশের চাকরি করেছেন, সেই মানুষটি একটি শব্দ ব্যবহার করেছেন বলে তাকে 6 ঘন্টা থানায় ডেকেই হ্যারাসমেন্ট, বড় কষ্ট পেয়েছিলেন, বড় যন্ত্রণা পেয়েছিলেন।
আমি ব্যক্তিগতভাবে তার সঙ্গে পরিচিত ছিলাম। এই ঘটনার পর একাধিক দিন তার সঙ্গে টেলিফোনে কথা হয়েছে। তিনি আমার বাড়ির পুজোতেও এসেছিলেন। চোখে জল দেখিনি, কিন্তু মনে কষ্ট অনুভব করেছেন। ভীষণ যন্ত্রণাবিদ্ধ ছিলেন, কুড়ে কুড়ে খাচ্ছিল তাকে। বুঝতে পারছিলাম ভেতরে ভেতরে ধ্বংস হয়ে যাচ্ছেন। একদিন বলেছেন, পঙ্কজবাবু কষ্ট পাবেন না, আমরা সবাই আপনার সঙ্গে আছি। আপনার এই সম্মানে লাগাটা এটা বাঙালির আত্মসম্মানে আঘাত করেছেন। নবান্ন, কালীঘাট, ব্যাংক প্রতারণার সঙ্গে যুক্ত ওই টিভি চ্যানেলের সঞ্চালিকা এবং তার সাংঘাত একজন তথাকথিত বিশ্লেষক, তারা যে আঘাতটা আপনাকে করেছেন এটা আপনি গায়ে মাখবেন না। কিন্তু বললে হয় কি, যে মানুষটা সারা জীবন মাথা উঁচু করে কাজ করেছেন, কেউ কোনোদিন অভিযোগের আঙুল তুলতে পারেননি, সেই পঙ্কজবাবু তিল 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 করে শেষ হয়ে গিয়েছিলেন। তারপর থিওজফিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার একটি আমন্ত্রণী সভায় বেনারস গিয়েছিলেন, সেখানে একটি ভাষণ দেওয়ার জন্য। আচমকা সেখানে তার সেরিব্রাল অ্যাটাক, মস্তিষ্কে রক্তক্ষরণ, হসপিটালে ভর্তি, এবং তারপর 5 ঘন্টা ব্রেন অপারেশন, দিনের পর দিন রক্ত দেওয়া, জমে মানুষের টানাটানি, তারপর দীর্ঘ প্রায় 5 সপ্তাহ লড়াই শেষে শেষ পর্যন্ত বিএচইউ ট্রমা কেয়ার সেন্টারে ডাক্তাররা গতকাল ঘোষণা করলেন হি ইজ নো মোর। এই মৃত্যু নিয়ে বাঙালি কি ভাবার জায়গা আছে জানি না, আমাদের বড় যন্ত্রণা হচ্ছে, বিশ্বাস করুন। সেই জায়গা থেকেই তার কো প্যানেলিস্ট তার পাশে বসে বাংলার মানুষকে সমৃদ্ধ করেছেন দিনের পর দিন যে মানুষগুলি, তার মধ্যে বিশ্বনাথ চক্রবর্তী আছেন। পঙ্কজবাবুর পাশের চেয়ারেই বসতেন। অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আমি জানতে চেয়েছিলাম কি বলবেন। বললেন তার প্রাণটা কেড়ে নেওয়া হলো, বাঙালি হারালো না, তার প্রাণটা কেড়ে নেওয়া হলো, তদন্ত হওয়া দরকার। অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী আজকের এই প্রতিবেদনে কি বলেছেন পঙ্কজ দত্তকে নিয়ে শুনুন। দেখুন, একজন সৎ মানুষ, যাকে বছরকে বছর চিনেছিলাম, যিনি পুলিশ আধিকারিক হিসাবে অত্যন্ত সততার সাথে তার কর্মজীবন সম্পন্ন করেছিলেন। পুলিশ যে কোনো স্তরের পুলিশ কর্মীদের কাছে তিনি আদর্শ পুলিশ অফিসার ছিলেন। সেই মানুষকে যেমন হারালাম, একই সাথে আমাদের মানে কো প্যানেলিস্ট হিসাবে তার যে নির্ভীক বক্তব্য, সততার সাথে বক্তব্য পেশ করা এবং মানে সরকারের সামনে আয়না তুলে ধরা, সেখানে সরকারের সমালোচনা, তীব্র সমালোচনার সাথে সাথে মানে প্রয়োজনে সরকারের প্রশংসা করা, এবং একই সাথে সেই মানুষ যিনি সমাজের মানে উন্নতির জন্য কিন্তু সমাজের কল্যাণের জন্য কিন্তু নানা সামাজিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন। লেক টাউনে একাধিক সামাজিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন। বৃদ্ধ মানুষদের নিয়ে তিনি বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। ক্যান্সার রোগী যারা কলকাতা চিকিৎসা করতে আসেন তাদের থাকার ব্যবস্থা একটি এনজিওর মাধ্যমে করা হয় লেক টাউনে, তার তিনি কর্ণধার ছিলেন। পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন ধরনের সোসাইটির সাথে যুক্ত ছিলেন। এবং দিনের সবচেয়ে বড় কথা হলো, আজকের দিনে দুর্লভ বক্তা, স্পষ্ট বক্তা, সমাজসেবী এবং বলা যায় যে একজন সৎ অফিসারকে বাংলা হারালো। প্রশ্নটা হলো, বাংলা হারালো নাকি মানে তার প্রাণটা কেড়ে নেওয়া হলো? এবং যেভাবে মানে তার মৃত্যু ঘটলো, এই মৃত্যুটা কি সত্যি মানে প্রত্যাশিত মৃত্যু, নাকি মৃত্যুতে তাকে ঠেলে দেওয়া হলো? আমরা সবাই জানি যে এই মানুষটা কিন্তু এই অসময়ে মৃত্যু হওয়ার কোনো সম্ভাবনা ছিল না, কিন্তু এই রাষ্ট্রীয় প্রশাসনিক যন্ত্রে চাপে এই মানুষটার কিন্তু মৃত্যু ঘটলো। এই মানুষটাকে যেভাবে আরজি করের ঘটনার পরে ডেকে আনা হয়েছিল বটতলা থানায়, 6 ঘন্টা জেরা করা হয়েছিল, বারবার তার আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় বারবার বলেছিলেন যে ভাবে মানে ওই 6 ঘন্টায় জলহীন ভাবে তিনি ছিলেন, তাকে যেভাবে প্রশ্নমানে বিদ্ধ করা হয়েছিল, তিনি অসম্মানিত বোধ করেছেন, ভেঙে পড়েছিলেন। সেই ভেঙে পড়ার ছবি কিন্তু আমরা এবিপি আনন্দের স্টুডিওতে পরবর্তী একদিনই উনি এসেছিলেন ওই বটতলা জেরার পরে, এবং সেদিন কিন্তু আমরা দেখেছিলাম সত্যি মানুষটা ভেঙে পড়েছে। এবং আইজি পদমর্যাদার মতন মানুষ, তার মানে তার নিচু স্তরের কোনো সহকর্মী যখন তাকে ডেকেছে, 6 ঘন্টা জেরার নাম করে বসিয়ে রেখেছে অনেকটা সময়, অপমানের তিনি কিন্তু বিদ্ধ হয়েছিলেন। এবং একই সময় ওই সময় যেভাবে মানে কিছু সংখ্যক বাইরের বহিরাগত মহিলাদেরকে ডেকে এনে তার বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ আয়োজন করা হয়েছিল, অত্যন্ত অপমানিত তিনি, বিধ্বস্ত অবস্থা। এটা
কিন্তু আমি বলতে পারি যে মানে একজন পুলিশ অফিসার কিন্তু প্রত্যাশা করেন না, একজন উর্দিধারী কিন্তু অবসরের পরে মানে প্রত্যাশা করেন না। এবং সরকারের তো তিনি শুধু সমালোচক ছিলেন না, সরকারের ইতিবাচক দিকগুলোকেও তিনি তুলে ধরতেন, পুলিশের ইতিবাচক দিকগুলোকেও তিনি তুলে ধরতেন, কিন্তু তারপরেও তার সিকিউরিটি তুলে নেওয়া হয়েছিল। কেবলমাত্র মুখ্যমন্ত্রীর সমালোচনা তিনি একটি ইয়েতে আলোচনা সভায় করেছিলেন ঘন্টাখানেক সঙ্গে সুমনে, তারপরের দিনই তার সিকিউরিটি তুলে নেওয়া হয়। পরে দীর্ঘ লড়াই করে তিনি কলকাতা হাইকোর্ট থেকে সিকিউরিটি ফিরে পেয়েছিলেন। এটা কিন্তু আমরা ভুলে যাইনি যে রাষ্ট্রীয় যন্ত্র তার উপরে কিভাবে শূন্য দৃষ্টিতে ছিল এবং কিভাবে তার উপরে একের পর এক নির্যাতন, তার ব্যক্তিগত পরিসরকে সংকুচিত করবার উদ্যোগ নিয়েছিল। এবং আরজিকরের ঘটনায় মানে দুটো জায়গায় নিরাপত্তাহীনতার অবস্থান বোঝাতে গিয়ে একটি জায়গার নাম নিয়ে বিতর্ক হয়েছিল। সেই সময় আমরা দেখেছিলাম এরকম বিতর্ক তো ওই সময় আরজিকরের সময় তৃণমূলের একের পর এক নেতা মন্ত্রীরা করেছিলেন। তৃণমূলের একের পর এক নেতার নাম বলতে পারি, যেই নেতা বা একের পর এক নেতা যারা মানে কুকথা বলেছিল, খারাপ কথা বলেছিল, নানা রকম ব্যঙ্গ বিরূপ করেছিল। আমি কিন্তু বলতে পারি যে সেই মানুষগুলোর বিরুদ্ধে পুলিশ একটিও ব্যবস্থা নেয়নি। কিন্তু এই যেহেতু মানে রাষ্ট্রশক্তি মনে করেছে পঙ্কজ বাবুকে দমিয়ে দিতে হবে, তার কণ্ঠকে স্তব্ধ করে দিতে হবে, তাকে কিন্তু অত্যন্ত অপমান করা হয়েছে থানায় ডেকে। সেই অপমান তিনি সহ্য করতে পারেননি, ফলে আমরা হারালাম একজন সৎ মানুষকে, সৎ কণ্ঠস্বরকে। তাহলে এই প্রশ্নটা হচ্ছে যে মানে সবকিছুকে অন্ধকারের নিমজ্জিত হবে, রাষ্ট্র যন্ত্রের অত্যাচারে সবাই মানে সবকিছু অন্ধকারচ্ছন্ন হয়ে যাবে, মানে সৎ ভাবনা, সৎ চিন্তা, সৎ বক্তব্য কি সমাজে স্থান পাবে না? এই প্রশ্নটা কিন্তু ক্রমশ মানে দানা বাঁধছে। তাহলে বাঙালি কি কেবলমাত্র অন্ধকারের মধ্যে নিমজ্জিত হবে? একজন ব্যক্তির মৃত্যুকে আমরা কিভাবে দেখবো? একজন ব্যক্তির মৃত্যুকে নিয়ে কি কোনো তদন্ত হবে না? আমার তো মনে হয় যে জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় থেকে শুরু করে অনেকেই কিন্তু দাবি তুলেছেন যে তার মৃত্যুর বিষয়টিকে কিন্তু বিচার বিভাগীয় তদন্তে আনা উচিত। এবং যদি দেখা যায় যে যারা মানে তার উপরে সাইকোলজিক্যাল প্রেশার তৈরি করেছিল, চাপ তৈরি করেছিল, তাদের শাস্তি দেওয়া উচিত। আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট যে অবশ্যই শাস্তি মানে তদন্ত করা উচিত। এবং মানে পঙ্কজদার এই যারা নির্যাতন করেছিল এবং তাদেরকে কিন্তু শাস্তির আওতায় আনা উচিত। মানে একজন ব্যক্তির মৃত্যুটাকে কেবলমাত্র আমরা স্বাভাবিক মৃত্যু হিসাবে দেখব, নাকি তিনি যে ভেঙে পড়েছিলেন একজন পুলিশ আধিকারিক হিসাবে, মানে কেবলমাত্র একটি শব্দ বলার জন্য, একটি জায়গার শব্দ বলার জন্য তাকে জেরার নাম করে যে নির্যাতন করা হয়েছিল, সেটা কেন তাহলে তৃণমূলের অন্য নেতাদের ওই সময় করা হয়নি? তৃণমূলের একের পর এক নেতা সেই সময় আরজি করে আন্দোলনকে কেন্দ্র করে কটাক্ষ ছুড়ে দিয়েছিল, নানা রকম বক্তব্য রেখেছিল। কই তাদেরকে তো কেউ কাউকে জেরার সম্মুখীন হতে হয়নি। তাহলে নির্ভীক বক্তব্য রাখার জন্য কেন মানে ইয়েকে পঙ্কজ বাবুকে পুলিশের জেরার সম্মুখীন হতে হয়েছিল? একটি স্থান, সেই স্থান নিয়ে বিতর্ক, সেই বিতর্কে কেন্দ্র করে 6 ঘন্টা বসিয়ে রাখা, এটা আমি কিন্তু মনে করি যে এই মৃত্যুটাকে স্বাভাবিক মৃত্যু হিসাবে দেখলে কিন্তু আমি বলছি আগামী দিনে আরো মানুষের দশা কিন্তু পঙ্কজদার মতন হতে পারে। মানে সব মিলে আমি ওনার বিদেহী আত্মার শান্তি কামনা করি, কিন্তু একই সাথে আমি দাবি তুলবো যে পঙ্কজদার মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। এবং তদন্তের যদি দেখা যায় যে তার উপর মানসিক নির্যাতনের ফলেই তার আজকে সেলিব্রাল অ্যাটাকটা হয়েছে এবং মৃত্যুতে আজকে চলে যেতে হলো, তারকে বিদায় নিতে হলো, তাহলে কিন্তু যারা এর জন্য দায়ী তাদের শাস্তি হওয়া উচিত বলে আমি মনে করি। দেখুন, আমি কিন্তু পরিষ্কার করে বলতে চাই যে এটা পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। আমি পরিষ্কার করে বলতে চাই যে তার আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় যে অভিযোগগুলো করেছেন, কারণ জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় এবং আরো একজন আইনজীবী শীর্ষেন্দু বাবু নাকি উপস্থিত ছিলেন, তারা আমি মিডিয়াতে দেখেছি যে দাবি তুলেছেন যে তাকে মানে 6 ঘন্টা মানে জেরার নামে বসিয়ে রাখা হয়েছিল এই 74 বছর মানুষটিকে। এবং তার মানসিক যন্ত্রণা, তিনি বিদ্ধ ছিলেন। এবং একজন পুলিশ আধিকারিকের, ওই রকম স্তরের পুলিশ আধিকারিককে যখন একটা জুনিয়র আধিকারিকরা যখন বসিয়ে রাখে বা হেনস্থা বা যদি কিছু করে থাকে, তার অপমানটা কোন লেভেলে হয়েছে সে তার কিন্তু পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত বলে আমি মনে করি। এবং এই মৃত্যুটাকে আমি স্বাভাবিক মানে একেবারেই স্বাভাবিকভাবে ধরছি না। আমি প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তাদের যে বক্তব্য মিডিয়াতে এসেছে সেই কনটেক্সটে আমি মনে করি পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। অনেক ধন্যবাদ বিশ্বনাথ বাবু, অনেক ধন্যবাদ।